হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটিও আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। তো এখানে আজকে সকালের নাস্তা নুডলস আর পাস্তা আর কি মিক্স করে একসাথে রান্না করে নিচ্ছিলাম। তো আর বাচ্চাদের তো কমন একটা ফেভারিট খাবার হচ্ছে নুডলস বা পাস্তা, আর এইসব ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, বাচ্চাদের পুষ্টির কথা চিন্তা করে কিন্তু আমাদের মায়েদের বাচ্চাদের প্রতি খেয়াল রেখে তারপরে কিন্তু যে কোনো ধরনের খাবার রান্না করতে হয়। আর বাচ্চারা কিন্তু আসলে চাইলেও সব কিছু খেতে চায় না। তো বাচ্চাদের সব দিক বিবেক বিবেচনা করেই কিন্তু যে জিনিসটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর যেই খাবারে বাচ্চাদের অনেক বেশি পুষ্টিগুণ থাকে সেইগুলোই সবসময় রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে কিন্তু নুডলসটা রান্না শেষ হয়ে গিয়েছে। তো এখন আর কি আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখা যায় প্রতিদিন সকালবেলা আমাদের গৃহিণীদের ঘুম থেকে উঠেই কিন্তু একটা টেনশন কাজ করে, আজকে বাচ্চাদেরকে কী খাবার দেব বা দুপুরবেলা কী রান্না করব। আসলে দেখেন, বাজার করে এনে দেয়, তারপরেও কিন্তু গৃহিণীদের কিন্তু চিন্তা টেনশনের শেষ নেই যে কোনটা দিয়ে কোনটা রান্না করলে বাচ্চাদের খেতে ভালো হবে বা সংসারে একটু টাকা পয়সার সংসার খরচ কম হবে, আবার বাচ্চাদের পুষ্টিগুণও বজায় থাকবে। সব দিক বিবেক বিবেচনা করেই কিন্তু একজন গৃহিণী সে তার সংসারটাকে চালায়। আসলে যদিও হাজব্যান্ডরা টাকা দুক বা দেখা গিয়েছে বাজার করে এনে দেখ, তারপরেও কিন্তু সব কিছুই একটা হাতে একটা গৃহিণী কিন্তু যেভাবে মেনটেন করতে পারে, আমি মনে করি আসলে একটা ফ্যামিলিতে আর কেউ এরকম সব কিছু আসলে মেনটেন করতে পারবে না। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল মিষ্টি আপুরা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মনে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দিই, দেখা যায় যে 2 দিনের ভিডিও একসাথে করেই কিন্তু আমি সবসময় ভিডিওটা তৈরি করি। তো যাই হোক, এখানে কিন্তু সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। নাস্তার পরে যত প্লেট বাটি থালা বাসনগুলো থাকে সেগুলো এক এক করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এত কষ্ট করে ভিডিও বানানোর পরও যদি ভিডিওর মধ্যে আসলে ওই রকমভাবে ভিউজ না হয় তাহলে মনের মধ্যে অনেক বেশি কষ্ট লাগে। জানি না আমার চ্যানেলে কার নজর পড়েছে, নাকি ইউটিউব মামাই ইচ্ছে করে এরকমটা করছে, এটা কিন্তু ইউটিউব মামাই ভালো জানে। তারপরেও কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। এত কষ্ট করে একটা ভিডিও বানাই, ভিডিওতে ভয়েস দিই, তারপরেও কেন জানি ভিডিওতে ওই পরিমাণ ভিউজ হয় না আগে যেই পরিমাণ ভিউজ হতো। দেখবেন যদি ভিউজ না হয় তাহলে কিন্তু এক কথা, আর ভিউজ হয়ে যদি থেমে যায় তাহলে মনের মধ্যে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু সংসারের কাজকর্ম সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছিলাম। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, অল্প বাজেটে ঈদের বাজার করবেন কিভাবে তারই কিছু টিপস দেব, দারুণ। আর অল্প বাজেটে কিভাবে মশলা বাজার করবেন, এ টু জেড সব কিছুই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু সব দিক ভেবে চিন্তে হিসেব করেই কিন্তু সেটা সংসারটাকে চালাতে হয়। আর কুরবানি ঈদ কিন্তু মুসলমানদের জন্য অনেক বড় একটা ঈদ। আর এই ঈদে কিন্তু মুসলমানদের অনেক টাকা খরচ হয়। একদিক দিয়ে কুরবানি গরু কিনতে কিন্তু অনেকটা টাকা কিন্তু চলে যায়। আর অনেকে আবার বলবেন আসলে যদিও চলে যায়, এটা কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেহেতু আমরা কুরবানিটা দিয়ে থাকি, তো খরচ তো হবে। তারপরেও একটু ভেবেচিন্তে হিসেব করে চলাটা বা হিসেব করে খরচ করাটা আমি মনে করি একজন বুদ্ধিমানের কাজ। ধরেন কুরবানি যত টাকা দিয়ে আপনি কুরবানির বাজেট করেন না কেন, তার চেয়েও কিন্তু কুরবানির খরচ বাদেও কিন্তু আমাদের একটা আলাদা অন্য আরেকটা খরচ থাকে, আর সেটা হচ্ছে মশলা বাজার। আর কুরবানি ঈদে কিন্তু সবচেয়ে বেশি ব্যয়বহুল টাকা খরচ হয় এই মশলা বাজার বাবদ আর কি। তো আমরা যদি অল্প কিছু টিপস মেনে আসলে এই মশলা বাজারটা করি তাহলে দেখবেন অল্প টাকার মধ্যে বা অল্প বাজেটের মধ্যেই কিন্তু আমরা এই মশলা বাজারটা করে নিতে পারি।
তো যেই টিপসটা ফলো করলে অল্প টাকা বা অল্প বাজেটের মধ্যে আপনি আপনার মশলা বাজার বা ঈদের বাজার করে নিতে পারবেন, সেটা হচ্ছে প্রথমত আমি মনে করি কি বাজারে যাওয়ার আগে আপনার ফ্যামিলিতে কতটুকু কোন জিনিসটা কতটুকু প্রয়োজন বা কতটুকু হলে আপনার পুরো দেখা যায় যে কুরবানিটা সম্পূর্ণ হবে, সব দিক ভেবেচিন্তে হিসেব করে যদি একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করতে পারেন বা মশলার একটা নির্দিষ্ট তালিকা তৈরি করতে পারেন, তাহলেই দেখবেন আপনার সংসার খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে বা অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনি মশলা বাজারটা করে নিতে পারবেন। 2 নম্বরে যে টিপসটা সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা নির্দিষ্ট বাজেট প্ল্যানিং করবেন যে এত টাকার মধ্যে আমার সংসারের মশলা বাজারটা আমার এত টাকার মধ্যে আমাকে সম্পূর্ণ করতে হবে। ধরেন আপনার টার্গেট এইবার মশলা বাজার মাত্র 3,000 টাকার মধ্যে সারাবেন, তার জন্য আপনি আগে থেকে কিন্তু মানে একটা বাজেট প্ল্যানিং করতে হবে। আপনার কুরবানি বাবদ কত টাকা লাগবে, আপনার মশলা বাবদ কত টাকা খরচ হবে, আর দেখা গিয়েছে এরপরেও কিন্তু এই খরচগুলো করার পরেও কিন্তু আমাদের পুরো মাসের সংসারটাকে চালাতে হবে। তো সব দিক ভেবেচিন্তে যদি আমরা আগে থেকে একটা নির্দিষ্ট বাজেট প্ল্যানিং করি যে আমরা এত টাকার মধ্যে মানে মশলা বাজারটা সারতে হবে, তাহলে দেখবেন আগের থেকে যদি এই প্ল্যানটা করে রাখেন তাহলে কিন্তু দেখবেন যে অল্প টাকার মধ্যে বা অল্প বাজেটের মধ্যে আপনি চাইলেও কিন্তু সবগুলো মশলা বাজার করে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাসার এই যে ঈদের একটা নির্দিষ্ট বাজার লিস্ট তৈরি করে নিয়েছিলাম, আর হয়তো দেখতেই পেয়েছেন মানে মশলা বাজার জিরা থেকে শুরু করে টু জেড যা যা লাগে সব কিছু কিন্তু আমি বাজারে যাওয়ার আগে অবশ্যই একটা লিস্ট তৈরি করে নিয়েছিলাম, আর সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমি সব কিছু নিয়ে এসেছি। তা আপনারা চাইলে বাজারে যাওয়ার আগে অবশ্যই এরকম একটা লিস্ট তৈরি করবেন, আর অবশ্যই বাজারে যাওয়ার আগে আবার আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে নির্দিষ্ট বাজেট প্ল্যানিং যে আপনার এত টাকার নিয়ে যাবেন, এত টাকার মধ্যেই যেন আমার মশলা বাজারটা হয়ে যায়। তো 3 নম্বরে যে টিপসটা, সবসময় বাজারে যাওয়ার আগে অবশ্যই দেখবেন মানে পাইকারি বাজারে যাওয়ার পর যে পাইকারি দোকানগুলা কোনগুলাতে পাইকারি মশলা বিক্রি করা হয়, তো সবসময় চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে সব কিছু কেনাকাটা করার জন্য। খুচরো দোকান থেকে কোনো কিছুই কেনাকাটা করবেন না। খুচরো দোকান থেকে কোনো কিছু যদি আপনি কেনাকাটা করতে চান তাহলে দেখবেন তারা কিন্তু দাম অনেক বেশি, সব জিনিসের দাম অনেক বেশি দাম রাখে। আপনি যদি যেই দোকানে মশলা পাইকারি বিক্রি হয় ওইখান থেকে যদি আপনি কেনাকাটা করেন তাহলে দেখবেন অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনি সবগুলো মশলা বাজার করে নিতে পারবেন। তো আমি কিন্তু সব মশলা বাজার করে নিয়েছি, আর এইগুলা আমার প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী কিন্তু আমি করে নিয়েছি। এক একজনের সংসারের মনে করি কি সদস্য সংখ্যার উপরে ডিপেন্ড করেও কিন্তু মশলা বাজার করা হয়। যাদের সংসারে দেখা যায় লোক সংখ্যা অনেক বেশি, তাদের সংসারে দেখবেন সব কিছুই কিন্তু বেশি বেশি প্রয়োজন হয়, আর যাদের ফ্যামিলিতে দেখবেন লোক সংখ্যা কম তাদের ফ্যামিলিতে কিন্তু সব কিছুই খুব কম হলেও চলে। তো এখানে যে হলুদ মরিচের গুঁড়াটা দেখছেন এগুলা কিন্তু আমি মানে মরিচ কিনে এনে বাসায় রোদে শুকিয়ে তারপরে আর কি গুঁড়া করেছি, আর এভাবে সবসময় প্রতি বছর কিন্তু হলুদ মরিচের গুঁড়া নিজে কিনে তারপরে দাঁড়িয়ে থেকে আর কি বাঙ্গিয়ে আনে আর কি, যে মশলা যেখানে বাঙ্গায় আর কি মিল থেকে। আমি একটা জিনিস চিন্তা করেছি, যদি আমরা যে কোনো দোকান থেকে হলুদ মরিচের গুঁড়া কিনতে যাই তখন কিন্তু তারা অনেক বেশি দাম রাখে, আবার দেখা গিয়েছে ওই হলুদের গুঁড়াগুলো কিন্তু এত বেশি স্বাস্থ্যসম্মত না, তারা কিন্তু অনেক কিছু মিক্স করে রাখে। তার জন্য আমি সবসময় প্রতি বছর বুদ্ধি করে হলুদ আর মরিচ কিনে রেখে এগুলো রোদে শুকিয়ে দাঁড়িয়ে থেকে আর কি নিজে ভাঙিয়ে আনি, আর এই মশলাটা কিন্তু আমার অনেক দিন চলে যায়। প্রায় এখানে 1 কেজি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কিন্তু আমার দীর্ঘ 6 থেকে 7 মাস কিন্তু আমার চলে যাবে। তো যাই হোক, 4 নম্বরে যে টিপসটা, বাজারে যখন যাবেন তখন যে দোকানে দেখবেন মানুষের সংখ্যা কম বা ভিড় বেশি ওই দোকানে কখনো যাবেন না। যেই দোকানে একদম দেখবেন লোক সংখ্যা কম বা ভিড় কম ওই দোকান থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন। ওইখান থেকে যদি আপনি কেনাকাটা করেন তাহলে দেখবেন আপনার হিসেবের মধ্যে কোনো গোলমাল হবে না, বা সব কিছু কিন্তু নির্দিষ্ট হিসেবের মধ্যে কেনাকাটা বা অল্প বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারবেন। 5 নম্বরের যে টিপসটা সেটা হচ্ছে অবশ্যই লিস্ট অনুযায়ী সবসময় আর কি বাজার করার চেষ্টা করবেন। লিস্টের বাহিরে 1 টাকাও খরচ করা বা লিস্টের বাহিরে অতিরিক্ত কোনো কিছুই নেওয়ার চেষ্টা করবেন না। লিস্টের বাহিরে যদি আপনি অতিরিক্ত কোনো কিছু কেনাকাটা করতে চান তাহলে কিন্তু আপনার বাজেটটা বেড়ে যাবে বা টাকাটা বেশি লাগবে। তার জন্য সবসময় চেষ্টা করবেন বাসা থেকে যেই লিস্ট তৈরি করে নিয়ে যাবেন সেই লিস্ট অনুযায়ী আর কি বাজার করতে, এতে করে কিন্তু আমাদেরই সংসার খরচটা অনেকটাই কম হবে। আর তো দেখতে দেখতে কিন্তু কুরবানি ঈদ চলে এসেছে। তো কুরবানি ঈদের জন্য সবারই কিন্তু একটা বাড়ি
বাড়িতে একটা মানে প্রস্তুতি থাকে, কেউ বাসা বাড়ি মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ আবার দেখা গেছে মশলা গুঁড়া করা নিয়ে বা মশলা নিয়ে অনেক বেশি ব্যস্ততা থাকতে হয়। তো যদিও আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা কিন্তু বাড়িঘর মানে পরিষ্কার করার কাজে লেগে পড়েছেন, আর যদিও এখন পর্যন্ত আমার আসলে বাসা বাড়ি পরিষ্কার করা হয়নি ঈদ উপলক্ষে। তবে অবশ্যই ঈদ উপলক্ষে বাসা বাড়ি সব কিছু পরিষ্কার করতে হবে। এত বেশি ব্যস্ত ছিলাম যে দেশের বাড়িতে গিয়েছিলাম কয়েকদিনের জন্য, পরে আবার বাহিরে চলে গিয়েছে, ওইখানেও যেতে হয়েছে কয়েকদিনের জন্য। তো চারিদিকে দৌড়াদৌড়ির মধ্যে আছে আর কি, যার কারণে দেখা যায় যে ঈদের ভালো করে প্রস্তুতিটা নিতে পারছি না। দেখতে দেখতে কিন্তু ঈদ খুব মানে কাছেই চলে এসেছে। আর ছোটোবেলার ঈদগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল। এখন যখন বড় হয়ে গিয়েছি এই ঈদের মধ্যে আর আগের মতো আর কি কোনো আনন্দ পাই না। তো মানে কি বলবো, অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটে, যার কারণে আসলে কোন দিক দিয়ে মানে রমজান ঈদ চলে গেল আর কোন দিক দিয়ে আবার কুরবানি ঈদ চলে এসেছে কোনো কিছুই যেন টের পাই না। আর সংসার এমন একটা জিনিস বা এমন একটা জায়গা, দেখেন প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের গৃহিণীদের কিন্তু কাজের কোনো শেষ নেই। আর এত কাজ করার পরেও কিন্তু দিন শেষে দেখবেন হাজব্যান্ডের কাছে শুনতে হয় সারাদিন কী করো, বাসায় তো থাকো, বাসায় এত কিসের কাজ। আসলে মানে সকাল থেকে শুরু করে দেখেন বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাওয়ানো, ওদেরকে স্কুলে বা মাদ্রাসায় পাঠানো, ওরা চলে গেলে প্লেট বাটি বা থালা বাসন ধোয়া, হাঁড়ি পাতিল ধোয়া, তারপরে দেখা গেছে রুম পরিষ্কার করা, বিছানাপত্র ঝাড় দেয়া, এগুলো করতে করতে কিন্তু দুপুরে রান্নার সময় হয়ে যায়। আবার দুপুরবেলা রান্না বান্না, তারপরে দেখা গেছে নিজের একটা যত্নের ব্যাপার আছে। সবসময় যদি সংসারটাকে যে সময় দেবো তা কিন্তু না, নিজেরও পার্সোনালি বলে কোনো কিছু কথা আছে, নিজেকেও একটু মানে সময় দিতে হয়। দেখা গিয়েছে গোসল করা, তারপর নামাজ পড়া, তারপরে দেখা গিয়েছে যে একটু রেস্ট করতে হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে একজনের গৃহিণীর দিন কাটে। তারপরও কিন্তু দেখবেন বাহিরের লোক বলেন বা শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু এগুলো বুঝতে চায় না, মনে করে কি আমাদের গৃহিণীদের সংসারে কোনো কাজে নেই, মনে হয় সারাদিন শুয়ে বসে শুধু দিন কাটায় আর রাত কাটায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে ঈদের বাজার করার যে টিপসগুলো দিয়ে দিলাম, তারপরে কিন্তু লেগে পড়েছে সংসারের কাজকর্মে। তো যদিও অনেক দিন আসলে আপনাদের সাথে এরকম ধরনের ব্লগ আসলে বা কাজকর্ম শেয়ার করা হয়নি, তো অনেক দিন পরে আর কি পুরো বাসা সব কিছু একটু একটু করে ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু কিছু কিছু বাজারও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, অন ক্যামেরাতে ঈদে যে বাজারগুলো করেছি আর কি। যদিও এখনও পুরোপুরিভাবে মশলা এখনও গুঁড়ো করা হয়নি। জিরার গুঁড়া থেকে শুরু করে যে মশলার একটা মানে মিক্স যে মশলা হয় গরম মশলা, ওইগুলা কিন্তু করতে হবে। সব কিছু ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে এগুলো আমি কিন্তু ব্লেন্ডারে আর কি, সবসময় প্রতি বছর যে মাংসের মশলাটা হয় এটা কিন্তু আমি বাসায় বানানোর চেষ্টা করি। আমি কিন্তু কখনো বাইরের কোনো মশলা ব্যবহার করি না, কিন্তু আলহামদুলিল্লাহ এই মশলাটা কিন্তু মানে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এই মশলাটা কিন্তু আমি 1 বছর বানালে মানে পুরো 1 বছর একদিন বানালে, ধরেন এবারের ঈদে যদি বানাই তাহলে কিন্তু পুরো ওই ঈদ পর্যন্ত মানে পরের বছর ঈদ পর্যন্ত কিন্তু আমার চলে যায়। তো আমি কিন্তু আমার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, ওই পরিমাপ অনুযায়ী আর কি সব ধরনের মশলা নিয়ে আসি, আর এগুলো বাসায় এনে তেলে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু মশলাটা গুঁড়ো করে নিই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে অনেক কাজ করে নিয়েছি। তারপরে কিন্তু অফ ক্যামেরাতে রান্নাটাও করে নিয়েছিলাম এখানে জালি কুমড়ো দিয়ে মাছ দিয়ে, কারণ আমাদের বাসায় আজকে কারেন্ট ছিল না আর কি, যার কারণে আর কি রান্নার ভিডিও আর করতে পারিনি। তারপরে এটা ছিল একদম বিকেলবেলা। তো বাজার থেকে কিন্তু ঈদের জন্য 5 কেজি পেঁয়াজও আনা হয়েছিল, এগুলো আর ওই সময় আর কি খেয়াল ছিল না। তো এগুলো আর কি এখন পেঁয়াজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, ঈদ উপলক্ষে অনেক পেঁয়াজ লাগবে, তো এখানে আর কি 5 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি। তো যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।